আসসালামু আলাইকুম। চাট ক্যানভাস চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা স্কয়ার ফার্মা এই স্টকটার ফান্ডামেন্টাল অ্যান্ড টেকনিক্যাল অ্যানালাইসিস করব। এই ভিডিওতে আমরা মূলত স্কয়ার ফার্মার ডিসেম্বর ২০২৫ এর তাদের যেই কোয়ার্টারলি রিপোর্ট আছে সেই ডেটা অনুসারে তার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব এবং বর্তমান প্রাইস চার্টে তার অবস্থান অনুযায়ী টেকনিক্যাল অ্যানালাইসিস করব। ভিডিও শুরু করছি। ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লেমার দিয়ে নিচ্ছি। এই ভিডিওটা এডুকেশনাল পারপাসে তৈরি করা একটা ভিডিও। এই ভিডিওতে আমি কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস দিচ্ছি না। এই ভিডিও দেখে কেউ কোনো ধরনের ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন না। মনে রাখবেন পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করতে হবে আপনাকে। আমরা আমাদের এনালাইসিস এর শুরুতেই যদি চলে আসি তাহলে আমরা আজকে যে স্টকটার এনালাইসিস করব এর টিকার স্কয়ার ফার্মা আর কোম্পানির নেম স্কয়ার ফার্মা পিএলসি। এটি 1958 সালে প্রতিষ্ঠিত একটি কোম্পানি এবং স্টক মার্কেটে ফার্মাসিউটিক্যালস এন্ড কেমিক্যাল সেক্টরে লিস্টেড কোম্পানি আর স্টক মার্কেটে এটি এ ক্যাটাগরিতে লিস্টেড একটি কোম্পানি। আমরা যদি এর শেয়ার হোল্ডিংস প্যাটার্নটা দেখি তাহলে দেখতে পাচ্ছি স্পন্সর বা ডিরেক্টরদের কাছে রয়েছে 43.6% এর মতো স্টক। দেন ইনস্টিটিউট হোল্ডিংস এ রয়েছে 14.54% স্টক, ফরেন হোল্ডিংস এ রয়েছে 14.52% আর পাবলিক হোল্ডিংস এ রয়েছে 27.35% স্টক। দ্যাট মিন্স এদের আসলে ফ্রি ফ্লোট শেয়ার রয়েছে 56.41% স্টক। আর এদের অথরাইজড ক্যাপ ১,০০০ কোটি টাকা, পেইড আপ ক্যাপ ৮৮৬ আর ৮৮৬.৬ কোটি টাকা আর মার্কেট ক্যাপ রয়েছে ১৯,৪০৪ কোটি টাকা। আর এদের মার্কেটে শেয়ার আউটস্ট্যান্ডিং রয়েছে ৮৮ কোটি আসলে। সো 88.6 ক্রোর। দেন আমরা যদি 52X এর প্রাইস রেঞ্জে এর অবস্থানটা দেখি তাহলে বর্তমানে 52X এর প্রাইস রেঞ্জে এর অবস্থান মাঝামাঝির চাইতে একটু বেশি বা উপরের লেভেলে রয়েছে। যেখানে 52X এর লো প্রাইস তার ১৯৮ টাকা এবং 52X এর হাই প্রাইস ২৩৪ টাকা। আর বর্তমান প্রাইস রয়েছে ২১৮ টাকা ৯০ পয়সা। দেন যদি আমরা এর ইপিএস দেখি, লাস্ট ইয়ারে এর ইপিএস ছিল ২৭ টাকা ৪ পয়সা এবং পিই দেখতে পাচ্ছি 6.64। বর্তমানে এর আনঅডিটেড পি 6.64 আর অডিটেড পি কিন্তু 8.14। তো পি এর ক্ষেত্রে যদি বলি স্কয়ার ফার্মার মতো একটা ভালো কোম্পানির পিই 6.64 এটা কিন্তু বুঝতেই পারতেছেন যে বর্তমানে এর পি আসলে অ্যাকচুয়ালি কোন লেভেলে রয়েছে। তো আমি এটাকে যদি আরেকটু সহজ ভাষায় আপনাদেরকে বলি তাহলে বলতে গেলে এর যেই আর্নিংস রয়েছে সেইটা বা এর আর্নিংসটা যদি সামহাউ আপনি পুরোটাই ডিভিডেন্ড হিসাবে পান তার মানে কিন্তু মাত্র ৬.৫ বছরের মতো টাইমেই কিন্তু আপনি এর বর্তমান প্রাইসকে তার আর্নিংস দিয়ে মানে যদি ডিভিডেন্ড হিসাবে আর্নিংস এর ফুল টাকা পান তাহলে আপনার যে ইনভেস্টমেন্ট সেটা কিন্তু উঠে চলে আসবে। যাই হোক NAV আমরা দেখতে পাচ্ছি ১৫৭ টাকা ৮৮ পয়সা আর NAV টু প্রাইস 1.4x। আর এই ভিডিওতে আমরা কিন্তু ডিসেম্বর ২০২৫ এর ডেটা অনুসারে এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব। আমরা যদি তার ব্যালেন্স শিটের ডেটায় আসি, ব্যালেন্স শিটের ডেটায় আসলে আমরা এখানে টোটাল অ্যাসেটস এর চার্টটা দেখতে পাচ্ছি। সো স্কয়ার ফার্মা কিন্তু লম্বা সময় ধরে তার অ্যাসেটটাকে বাড়াচ্ছে। যেখানে কিন্তু আজকে থেকে ১০ বছর আগে তার অ্যাসেট ছিল ৫,২৫৩ কোটি টাকার। বর্তমানে সেটা বেড়ে ১৬,১৮০ কোটি টাকার অ্যাসেটে চলে এসেছে। আর টোটাল লায়াবিলিটিজ এ এইখানে একটা বড় বার দেখতে পাচ্ছি। সো এটাতে ভয়ের কিছু নাই। এইখানে অ্যাকচুয়ালি তার টোটাল ডিভিডেন্ড পেয়েবল অ্যামাউন্টটা রয়েছে। যেহেতু তারা ডিভিডেন্ডটা আসলে জানুয়ারি মাসে পে করেছে, সো ডিসেম্বর পর্যন্ত তার টোটাল ডিভিডেন্ড পেয়েবল অ্যামাউন্ট একটু বড় থাকার কারণে এখানে টোটাল লায়াবিলিটিজ এর অ্যামাউন্টটা বড় দেখাচ্ছে। এইটা আমরা যখন 3rd কোয়ার্টারের ডেটা পাবো তখন আবার অ্যাজ ইউজুয়াল বা আগের লেভেলেই চলে আসবে। দেন আমরা টোটাল ইকুইটির ডেটাতেও তার খুব ভালো একটা মুভমেন্ট দেখতে পাচ্ছি। আ টোটাল অ্যাসেটস এর মতোই ইকুইটি ডেটাও বা টোটাল ইকুইটি কিন্তু সে লম্বা টাইম ধরেই বাড়াচ্ছে। এবার আমরা যদি কোয়ার্টারলি আর্নিংস এর ডেটায় আসি তাহলে ফার্স্টে যদি আমরা লাস্ট কোয়ার্টার মানে ডিসেম্বর কোয়ার্টারের ডেটা দেখি। তো ডিসেম্বর কোয়ার্টারের ডেটায় আমরা রেভিনিউ গ্রোথ পাচ্ছি 9.13%। তার মানে তার আগের বছরের ডিসেম্বর ২০২৪ এর যে কোয়ার্টারটা ছিল সেটার চাইতে রেভিনিউ বেড়েছে 9.13%। আর অপারেটিং প্রফিট বেড়েছে কিন্তু 10.04%, নেট প্রফিট বেড়েছে 10.12%। তো আগের বছরের চাইতে তার নেট প্রফিটে 10% এর গ্রোথ রয়েছে। তো ওভারঅল গ্রোথটা কিন্তু বেশ ভালো অর পজিটিভ। কারণ আসলে আমরা দেখতেই পাচ্ছি যে যেই
কিছু কোম্পানি রয়েছে বা আমাদের জিডিপির গ্রোথ রেটটা কিন্তু 6% এর মতো, বাট ওষুধ কোম্পানি বা আমরা ওভারঅল মার্কেটে কিন্তু ভালো একটা গ্রোথ দেখতে পাচ্ছি। তো এখানে যদি আমরা অপারেটিং প্রফিট মার্জিন দেখি, 27% অপারেটিং প্রফিট মার্জিন পাচ্ছি এই কোম্পানিটার জন্য, আর নেট প্রফিট মার্জিন পাচ্ছি 33.36%। এবার আমরা যদি টোটাল ২ কোয়ার্টার মিলিয়ে মানে জুলাই থেকে তার যে ডিসেম্বর পর্যন্ত এই ২ কোয়ার্টার মানে ৬ মাসের ডেটার যদি আমরা দেখি, তাহলে রেভিনিউ গ্রোথ পাচ্ছি 15%। এটা কিন্তু লাস্ট কোয়ার্টারের চাইতে বেশি। তার মানে তার যে ফার্স্ট কোয়ার্টার ছিল সেইখানে রেভিনিউতে একটা ভালো গ্রোথ ছিল। আর আমরা যদি অপারেটিং প্রফিট গ্রোথ দেখি, এখানেও আমরা 14.89% পাচ্ছি এবং নেট প্রফিটে আমরা 15.60% এর একটা গ্রোথ পাচ্ছি। তো ওভারঅল আসলে তার প্রফিট মার্জিন এবং প্রফিটের গ্রোথ ২ টাই বেশ ভালো। তো দেখতেই পাচ্ছেন যে নেট প্রফিটেও কিন্তু 33% গ্রোথ আর অপারেটিং প্রফিটেও কিন্তু 30% এর আশেপাশে গ্রোথ। দ্যাট মিনস এই কোম্পানিটার যে খুব ভালো একটা কম্পিটিটিভ মোডস রয়েছে সেটা কিন্তু খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। আর গ্রোথটাও কিন্তু বেশ ভালো। যাই হোক, এবার যদি আমরা অ্যানুয়ালাইজড আর্নিংস ডেটায় আসি, তাহলে অ্যানুয়ালাইজড আর্নিংস ডেটায় আমরা তার আ এস্টিমেটেড ইপিএস আমরা দেখতে পাচ্ছি ৳33 র মতো আসতে পারে নেক্সট ইয়ারে। এটা জাস্ট আমাদের এস্টিমেশন বেসড অন তার 6 মান্থ অর 2 কোয়ার্টারস ডেটা। সো এখানে ৫ বছরের রেভিনিউ সিজিআর যদি আরকি এই ৳33 আসে, সেই হিসাবে আমরা ৫ বছরের রেভিনিউ সিজিআর পাচ্ছি 11.34%, ১০ বছরের রেভিনিউ সিজিআর 10.08%। দ্যাট মিনস কিন্তু আসলে রিসেন্ট ইয়ার গুলাতে তার গ্রোথটা একটু স্ট্রং আগের আ বা এই টাইম গুলার তুলনায়। সো এটা আসলে আচ্ছা, এইখানে আর্নিংস এর ডেটা আর এটা হলো রেভিনিউ। সো রেভিনিউ ভার্সাস কস্ট অফ গুডস সোল্ড এ ইভেন আমরা এখানে যদি দেখি, রেভিনিউতে একটা ভালো গ্রোথ আমরা দেখতে পাচ্ছি। দেন কস্ট অফ গুডস সোল্ড এর কিন্তু গ্রোথটা কম্পারেটিভলি স্লো। এটা আমাদের জন্য একটা পজিটিভ সাইন। কারণ এখানে দেখতে পাচ্ছি যে ওভার দ্যা টাইম এই গ্যাপটা কিন্তু বড় হচ্ছে। তো বড় হওয়ার মানে হলো তার প্রফিটেবিলিটি অর প্রফিট মার্জিন কিন্তু ওভারঅল বড় হচ্ছে বা তার প্রফিট মার্জিনটা ভালো থাকতেছে। যেমন এইখানে আমরা যদি দেখি রেভিনিউ গ্রোথ এ কিন্তু আমরা দেখেছিলাম 15% এর একটা গ্রোথ। বাট এই বছর মানে গত বছরের চাইতে বর্তমান বছরে কিন্তু আমরা তার কস্ট অফ গুডস সোল্ড বাড়ার পার্সেন্টেজটা কম্পারেটিভলি কম মনে হচ্ছে। কারণ এখানে রেভিনিউ যতটুকু বেড়েছে দ্যাট মিনস তার কিন্তু প্রফিটেবিলিটি বাড়তেছে। আর কস্ট অফ গুডস সোল্ডটা ওই তুলনায় কিছুটা কমেছে। এটা অবশ্যই একটা গুড সাইন। দেন আমরা যদি নেট প্রফিটের মার্জিন দেখি, নেট প্রফিটের মার্জিনেও কিন্তু সেটার একটা রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি। কারণ ওভারঅল কিন্তু এই কোম্পানিটার নেট প্রফিটের মার্জিন কিন্তু 31 অর 29 এরকমই ছিল। বাট আমরা এবছর এখন পর্যন্ত মানে ৬ মাসের যে ডেটা এসেছে, সেই ডেটায় কিন্তু আমরা 34% এর আশেপাশে দেখতে পাচ্ছি। তো এইখানে ভালো ইমপ্রুভমেন্ট হয়েছে বা হতে যাচ্ছে এরকমটাই বোঝা যাচ্ছে এখন পর্যন্ত। হয়তো ফাইনালি নেক্সট 2 কোয়ার্টারস এর ডেটা আসলে তখন বোঝা যাবে। তবে এইখানে আ এপিআই বা তার যে অ্যাক্টিভ আ ফার্মাসিউটিক্যালস ইনগ্রেডিয়েন্টস আছে সেটার দাম যদি কমে তাহলে কিন্তু তার কস্ট অফ গুডস সোল্ড কমে যেতে পারে এবং ওভারঅল প্রফিট মার্জিন কিন্তু বাড়তে পারে। যাই হোক, এবার যদি আমরা রেশিওস ডেটাতে আসি, রেশিওস ডেটাতে আমরা ডেট টু ইকুইটিতে এই কোম্পানিটার ডেট নাই বললেই চলে। আমরা একদম মিনিমাল একটা ডেট দেখতে পাচ্ছি। তো এটা একটা গুড সাইন আমাদের জন্য বা ইনভেস্টরদের জন্য। দেন আমরা যদি অ্যাসেট টার্নওভার রেশিও দেখি, অ্যাসেট টার্নওভার রেশিওটা আমরা এই জুন ২০১৭ থেকে জুন ২০২২ পর্যন্ত কমতে দেখেছি কন্টিনিউয়াসলি। বাট বর্তমানে একটু স্টেবল রয়েছে। সো এইখানে যদি বলি যে তার অ্যাসেট বেড়েছে, আমরা এখানে দেখেছিলাম তার অ্যাসেট কিন্তু বেড়েছে। আর একই সাথে তার যেই রেভিনিউ সেটাও বেড়েছে। আ দ্যাট মিনস আসলে একটা সময় তার অ্যাসেট যেভাবে বেড়েছে এর চাইতে কম হারে তার রেভিনিউ বেড়েছে। বাট বর্তমানে অ্যাসেট বাড়ার আর রেভিনিউ বাড়ার হারটা অলমোস্ট সেম। এই কারণে এখানে আমরা খুব একটা গ্রোথ দেখতে পাচ্ছি না। আর ROE যদি দেখি, এবছর কিন্তু তার ROE টা কম্পারেটিভলি বেটার। কারণ গত বছরও সেটা 17.13 ছিল। এর আগের বছর কিন্তু 16.62 ছিল। তো ROE তে সে ইমপ্রুভ করতেছে, 20% এর আশেপাশে চলে এসেছে। সো এটা অবশ্যই একটা ভালো নাম্বার। আর এইখানে আমরা ROC তেও কিন্তু 18.90% এর একটা গ্রোথ দেখতে পাচ্ছি। ROIC তেও আমরা 20.31% গ্রোথ দেখতে পাচ্ছি। সো ওভারঅল আ যদি আমরা বলি ফিক্সড ইনকাম অ্যাসেট ক্লাস বা ট্রেজারি বন্ডে বর্তমানে 11% এর আশেপাশে একটা রেট পাওয়া যাচ্ছে।
সেই হিসাবে কিন্তু স্কয়ার ফার্মাতে আমরা যদি ইনভেস্ট করি 20% এর আশেপাশে রিটার্ন পাচ্ছি, এটা অবশ্যই একটা ভালো ব্যাপার। বাট এই রিটার্নটা বা এই রিটার্ন মেট্রিক্স গুলা আরো ইমপ্রুভ করতে পারত যদি তারা তাদের রিটেইনড আর্নিংস টা একটু কমাতো। আমরা দেখেছিলাম আগেও যেটা আমরা বলেছি যে এই কোম্পানিটার কিন্তু রিটেইনড আর্নিংস রাখার প্রবণতাটা একটু বেশি। তো বর্তমানেও কিন্তু তাদের কাছে প্রায় ১৩,৩৪৫ কোটি টাকার রিটেইনড আর্নিংস আছে। তো এটা হয়তো 3rd কোয়ার্টারে দেখা যাবে যে ডিভিডেন্ড পে করে দিলে তখন কত থাকে। বাট স্টিল এই সংখ্যাটা অনেক বেশি। আর এই টাকা দিয়ে মেক্সিমামই কিন্তু এই রিটেইন আর্নিংস এর বাইরেও কিন্তু তাদের আরো কিছু টাকা আছে। যেমন স্টক মার্কেটে কিন্তু তাদের প্রায় ৯০০ কোটি টাকার মতো ইনভেস্টমেন্ট রয়েছে। এছাড়াও আরো এফডি থেকে শুরু করে আ আরো অনেক কিছুতেই তাদের ইনভেস্টমেন্ট রয়েছে। তো এই টাকাগুলা আমরা আগেও বলেছি অনেকবার, এখনো বলছি যে এই টাকাগুলা তারা যদি ইনভেস্টরদেরকে পে করে দেয়, সেটাই মেবি ভালো। কারণ আমার যদি আসলে এফডি করতে হয়, আমার যদি স্টক মার্কেটে ইনভেস্ট করতে হয়, এজ এ ইনভেস্টর আমি আমার টাকা ইনভেস্ট করব সেটাই ভালো না? অথবা আমি যদি নিজে না পারি মিউচুয়াল ফান্ডকে দিয়ে দিব। তো এফডি করতে হলে বা যেটাই হোক সেটা আমার টাকা আমি করাই ভালো। আমি তো আসলে একটা কোম্পানির কাছে বিনিয়োগ করতেছি না এজন্য যে সে আমার হয়ে এফডি করে দিবে। সো এটা জাস্ট এজ এ ইনভেস্টর আমার এই কোম্পানিটার কাছে রিকোয়েস্ট থাকবে যে তারা যে এক্সেস অ্যামাউন্ট তারা হোল্ড করতেছে সেইটা বা এই রিটেইন আর্নিংস এর যেই বেশি পরিমাণ টাকাটা আছে সেটা তারা সময়ের সাথে, সাথে ডিভিডেন্ড আকারে পে করে দিবে। বা রিটেইন আর্নিংস টাকে আর বাড়াবে না। এতে করে হয়তোবা আমরা রিটার্ন মেট্রিক্স এ একটা ইমপ্রুভমেন্ট দেখতে পাবো। কারণ রিটার্ন মেট্রিক্সটা আমরা দেখেছি লম্বা সময় ধরে কমতেছিল। আর এই কমার ফলে যেটা হয়েছে তার ফরেন হোল্ডিংস কিন্তু অনেক কমেছে। লাস্ট ৬ মাস বা ১ বছরের ডেটা যদি আপনি দেখেন, ১ বছর আগেও মনে হয় সেটা 15 or 16% এর আশেপাশে ছিল। সো এই রিটার্ন মেট্রিক্স এর কারণেই আমার ধারণা যে তাদের ফরেন হোল্ডিংস প্রায় ১.৫-২% এর মতো কমে গিয়েছে। যাই হোক ওভারঅল আরো ইমপ্রুভ করতেছে। এটা অবশ্যই একটা পজিটিভ ব্যাপার। এবার যদি আমরা ক্যাশ ফ্লো ডেটা দেখি, ক্যাশ ফ্লো ডেটাতে আমরা এবছরের ডিভিডেন্ড যেহেতু আসলে এই যে যেটা বললাম যে আ ডিসেম্বর পর্যন্ত জাস্ট ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছিল বাট ডিভিডেন্ডটা পে করেছে জানুয়ারির দিকে। তো ডিভিডেন্ড পেইড অ্যামাউন্টে আমরা খুব একটা অ্যামাউন্ট দেখতে পাচ্ছি না এজন্য। আর ডিভিডেন্ড পে আউট রেশিও আমরা দেখতে পাচ্ছি 46, 44 দেন 40%। আমরা এক্সপেক্ট করি এই কোম্পানিটা 50 প্লাস ডিভিডেন্ড পে আউট রেশিও মেইনটেইন করবে। যাই হোক আমরা ফ্রি ক্যাশ ফ্লো তেও দেখতে পাচ্ছি যে এই কোম্পানিটার কখনোই নেগেটিভ ফ্রি ক্যাশ ফ্লো ছিল না। এটা অবশ্যই একটা ভালো ব্যাপার। আর অলওয়েজ এই ১ টা বছর বাদে আ বাকি সময়গুলা তার ডিভিডেন্ড পেইড অ্যামাউন্ট তার ফ্রি ক্যাশ ফ্লো কভার করেছিল। এটাও একটা পজিটিভ ব্যাপার। তো ওভারঅল আসলে আমরা পজিটিভ ব্যাপার দেখতে পাচ্ছি। আর ডিভিডেন্ড পেইড অ্যামাউন্ট আর ডিভিডেন্ড পে আউট রেশিও ২ টাই বাড়তে দেখতে পাচ্ছি। তো আমরা এই কোম্পানিটার ব্যালেন্স শিটের ডেটা দেখলাম, রেশিওস ডেটা দেখলাম, আর্নিংস ডেটা দেখলাম। এ পর্যায়ে আমরা কয়েকটা ভ্যালুয়েশন করব। শুরুতেই আমরা যদি ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে আসি। তো ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে আমরা এই কোম্পানিটার যে নেট প্রফিটের ডেটা ডিভিডেন্ড পেইড অ্যামাউন্ট নিয়েছি। দেন আমরা ডিভিডেন্ড পেইড অ্যামাউন্টের সাথে একটা গ্রোথ বের করেছি। সো এইখানে আমি যদি দেখাই যেহেতু এবছর আসলে খুব একটা ডিভিডেন্ড বা আসলে ডিভিডেন্ড দেয় নাই এবছর সেজন্য এই অ্যামাউন্টটা আমরা ডিভিডেন্ড পে আউট রেশিও 0% এর মতো পাচ্ছি। বাট এর আগের বছরগুলাতে বা এই যে এই সমসাময়িক বছরগুলাতে এই কোম্পানিটা কিছু ক্যাশ ডিভিডেন্ড দিত, কিছু স্টক ডিভিডেন্ড দিত। সো এই কারণে তার গ্রোথটা আসলে এখানে প্রপার রিফ্লেকশন হচ্ছে না। সো লাস্ট 2-3 ইয়ার্স যেহেতু সে কোন স্টক ডিভিডেন্ড দেয় না, শুধুমাত্র আ ক্যাশ ডিভিডেন্ড দেয়। সো আমরা লাস্ট 2-3 ইয়ার্স এর গ্রোথটাকেই নিবো। তো এই যে এইখানে যদি আমরা গ্রোথটা দেখি, আমরা দেখতে পাচ্ছি 4 or 5 এর কাছাকাছি দেন 5.11%। তো ওভারঅল তার গ্রোথ রেটে আমরা কিন্তু 5% এর মতো একটা যে 5% করে সে গ্রোথ রেট মেইনটেইন করে ডিভিডেন্ডে এরকম একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি। তো আমরা ধরে নিচ্ছি সামনের দিনগুলাতে তার যেহেতু আ এইখানে আসলে আর্নিংস ভালো আসতেছে। আর ডিভিডেন্ড পে আউট রেশিও ইনক্রিজ করার অনেক জায়গা আছে। কারণ লাস্ট ইয়ারে 40% এর মতো ডিভিডেন্ড পে আউট রেশিও মেইনটেইন করেছে। তো এটা যদি 50% প্লাসে নিয়ে যায়, আ সেই ক্ষেত্রে গ্রোথ রেটটা আমরা ধরে নিচ্ছি 7% করে হবে। তো যদি 7% করে হয়, তাহলে কিন্তু তার ইন্ট্রিনসিক ভ্যালু আসে ৳৩১৮, যেটা তার বর্তমান প্রাইসের এগেইনস্ট এ ৪৬% আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে। দেন আমরা যদি ডিসিএফ বা ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো অ্যানালাইসিস মডেলে তার ভ্যালুয়েশন করার চেষ্টা করি, সেটার জন্য আমরা তার ফ্রি ক্যাশ ফ্লোর ডেটা নিয়েছিলাম।
সো এইখানে ডিসেম্বর 25 পর্যন্ত তার ফ্রি ক্যাশ ফ্লো ডেটা দেয়া আছে। সো ইয়ার এন্ডে হয়তো এটা আরো বাড়বে। বাট এখন পর্যন্ত যেটা আছে সেটার উপরেই যদি আমরা তার ভ্যালুয়েশন করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে এভারেজ গ্রোথ রেট বা এই সবগুলার যদি একটা লিনিয়ার গ্রোথ বের করি তাহলে 10% এর মতো পাচ্ছি। আর এইখানে আমরা ক্যাশ ফ্লোতে কিন্তু 1% এর মতো একটা গ্রোথ দেখতে পাচ্ছি। যদিও এটা হাফ ইয়ারলি ফ্রি ক্যাশ ফ্লো। দেন ১০ বছরও 1% এর মতো দেখতে পাচ্ছি। সো ওভারঅল আমরা যদি চিন্তা করি যে এই কোম্পানিটা যেহেতু আসলে লাস্ট কয়েকটা বছর তাদের কিছু এক্সপানশন এর কাজ ছিল, যেমন কোরিয়ার আ আ সরি যেমন তাদের কেনিয়ার ফ্যাক্টরিটা স্থাপন করার একটা ব্যাপার ছিল। দেন তারা ফিলিপাইন্সে তাদের কোম্পানি স্থাপন করেছে। আবার লাস্ট ইয়ারে কিন্তু তারা একটা বড় অ্যামাউন্টের টাকা তারা তাদের ক্যাপেক্স এ খরচ করার ব্যাপারে ডিক্লেয়ার দিয়েছে। সামনের দিনগুলাতে এরকম খরচগুলা কমে আসবে, যেহেতু আসলে রিসেন্টলি তারা ফ্যাক্টরি স্থাপন করেছে। সো এরকম খরচগুলা একটু কমে আসবে সেটাই আমরা এক্সপেক্ট করতেছি। সো সেই হিসাবে তার ফ্রি ক্যাশ ফ্লোটাও বাড়বে এইটা আমরা এক্সপেক্ট করতেছি। আমরা যদি এই কোম্পানিটার ফ্রি ক্যাশ ফ্লো, যেহেতু আসলে এইখানে আমরা এই বছর যদি জাস্ট আ আ এই যে হাফ ইয়ারলি ডেটা দেখি তাহলে ওভারঅল 1% পাচ্ছি। আর এইখানে আমরা জাস্ট গ্রোথ রেটটা যদি দেখি, এই যে 150% দেন 22% কমেছিল। তো ওভারঅল আসলে আমরা এইখানে 1% আর এইখানে 10% এর মতো এভারেজ পাচ্ছি। সো আমরা ধরে নিচ্ছি যে 5% এর মতো করে গ্রো করবে। তো 5% যদি গ্রো করে তাহলে কিন্তু আমরা ইন্ট্রিনসিক ভ্যালু পাচ্ছি ৳১৯৪ যেটা তার বর্তমান প্রাইসের এগেইনস্ট এ 11% ওভার ভ্যালুড অবস্থায় আছে। তবে এখানে বলে রাখি আবারও যে এইখানে কিন্তু আমরা ডিসেম্বর ২০২৫ পর্যন্ত যে ফ্রি ক্যাশ ফ্লো পেয়েছি সেটার উপরে বেস করেই এনালাইসিস করতেছি। আ যেমন আমরা যদি এইখানে এই যে একটা ফুল ইয়ারলি ডেটাতে ১১,০০০ আ ১২৫ মিলিয়ন এসেছে, এরকম একটা ফিগার যদি পাই সেক্ষেত্রে কিন্তু আন্ডার ভ্যালুড হয়ে যাবে। তো এইটা হয়তো 3rd কোয়ার্টার অর অ্যানুয়াল রিপোর্ট, যেটা মানে 4th কোয়ার্টারের পরে গিয়ে হয়তো অ্যাকচুয়ালি বোঝা যাবে। সো আপাতত জাস্ট আমরা একটা ওভারভিউ পাওয়ার জন্য এই ভ্যালুয়েশনটা করতেছি। এবার যদি আমরা রেসিডুয়াল ইনকাম মডেলে তার ভ্যালুয়েশন করতে চাই, সো এইখানে আমরা একটা অ্যানুয়ালাইজড ডেটা নিয়েছি জুনের জন্য। সো অ্যানুয়ালাইজড ইকুইটি ডেটা আর নেট প্রফিটের ডেটা আমরা নিয়েছি এখানে। তো ওভারঅল এইখানে আমরা দেখতে পাচ্ছি আ যে আ এই কোম্পানিটার এভারেজ নেট প্রফিট এর গ্রোথ রেট 12%, আর এইখানেও কিন্তু আমরা আসলে এই 12-13% এর আশেপাশেই নেট প্রফিট এর সিএজিআর পেয়েছিলাম। সো এইখানে কিন্তু 13% এর মতো ছিল। সো আমরা যেহেতু আগের মডেলে আমরা একটু বেশি ধরেছি, এই মডেলে আমরা একটু কনজারভেটিভ ও যদি থাকি, তাহলে আমরা যদি তার আ গ্রোথ রেটটা, যেহেতু এখানে আমরা রিসেন্ট ইয়ার গুলাতে 13% এর মতো পাচ্ছি। আর এইখানে আমরা একটা এভারেজ পেয়েছিলাম 12%। সো আমরা যদি এখানে ইভেন 10% ও ধরি, যে 10% করে গ্রোথ রেট, যদি এটা আরেকটু বাড়তে পারে। আচ্ছা, আমি এটা 12% ই ধরি। কারণ তার ক্যানিয়ার ফ্যাক্টরির কারণে তার নেট প্রফিট এ কিছুটা ইমপ্রুভমেন্ট হয়তোবা আমরা দেখতে পাবো। সো 12% ও যদি ধরি, আর ইকুইটি গ্রোথ রেটটা আমি 10% ই ধরলাম, একটু কমিয়ে ধরলাম। তাহলেও কিন্তু তার ইন্ট্রিনসিক ভ্যালু চলে আসে ৳৮১২। সো আচ্ছা, অনেক বেশি চলে এসেছে। এটাকে আমি আসলে 10% ই ধরি। আ সো খুব বেশি আসলে কমতেছে না। তো এখানে ইন্ট্রিনসিক ভ্যালু ৳৭১৮, আর দেন সেটা তার বর্তমান প্রাইসের এগেইনস্ট এ ২০০% এর মতো আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে। তো এখানে কিন্তু আমরা খুব বেশি নাম্বার ধরি নাই, বরং এখানে আসলে আমরা কমিয়ে ধরেছি। কারণ অ্যানুয়ালাইজড আমরা নেট প্রফিট এর সিএজিআর কিন্তু 13% এর মতো পাচ্ছি লাস্ট 5 ইয়ার্স এর। আর লাস্ট 10 ইয়ার্সেও কিন্তু আমরা 11% পাচ্ছি, এবং এইখানেও কিন্তু আমরা যে লিনিয়ার এভারেজ করেছি সেটাতে কিন্তু আমরা 12% এর মতো পাচ্ছি। যাই হোক, এইখানে আমরা তাকে 200% এর মতো আন্ডার ভ্যালুড অবস্থায় পাচ্ছি। সো এবার আমরা যে ৩ টা মডেলে তার ভ্যালুয়েশন করেছিলাম সেটার একটা সামারি যদি দেখতে চাই, তাহলে ডিসিএফ মডেলে পেয়েছিলাম ৳১৯৪, ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে পেয়েছিলাম ৳৩১৮, আর রেসিডুয়াল ইনকাম মডেলে পেয়েছি আমরা ৳৭১৮। এভারেজ যদি আমরা করি তাহলে তার ইন্ট্রিনসিক ভ্যালু পাচ্ছি আমরা ৳৪১০, যেটা তার বর্তমান প্রাইসের এগেইনস্ট এ 87% আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে। তো এইটা ছিল আমাদের আর যে ভ্যালুয়েশন সেটা। এবার আমরা টেকনিক্যাল চার্টে এই কোম্পানিটার অবস্থানটা একটু দেখে নিব। সো টেকনিক্যাল এনালাইসিস এ যাওয়ার আগে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে নিচ্ছি। আমাদেরকে বিভিন্নভাবে অনেকেই নক করেছেন বা আমাদের ভিডিওতে অনেক সময় অনেকে কমেন্ট করে থাকেন যে আমরা কোন স্টক মার্কেটের কোর্স করাই কিনা। তো তাদের জন্য জাস্ট একটা অ্যানাউন্সমেন্ট। আমরা
একটা কোর্স আনার ব্যাপারে চিন্তা ভাবনা করতেছি। বাট কোর্সটা আসলে আপনারা কিভাবে চাচ্ছেন সেইটা আমরা তো যেহেতু এখনো সিওর না, বা আমরা চাচ্ছিলাম যে আপনাদের মতামতের উপরে বেস করেই একটা কোর্স মডিউল ক্রিয়েট করতে। তো সেজন্যই আমরা একটা ফর্ম ক্রিয়েট করেছি। এই ফর্মটাতে আপনি সবগুলা ইনফরমেশন দিয়ে আ সো আপনি হয়তোবা আমাদেরকে জানাতে পারেন যে আপনি আমাদের কাছ থেকে কেমন আ কোর্সটা চান। সো সেই বেসিসেই আমরা একটা কোর্স মডিউল করব। তো এই ভিডিওর আ ডেসক্রিপশনে বা কমেন্টে এই ফর্মটার লিংক দেয়া থাকবে। সেইখান থেকে আপনারা এই ফর্মটা ফিল আপ করে নিবেন। আ এইখানে হয়তোবা ২-৩ স্টেপের কিছু কোয়েশ্চেন আছে। তো আপনি একটু ৫ মিনিট সময় নিয়ে এই ফর্মটা যদি ফিল আপ করেন তাহলে হয়তোবা আমরা বুঝতে পারবো যে আপনি কি ধরনের কোর্স আমাদের কাছ থেকে দেখতে চান আ বা আমাদের কাছে করতে চান। সো শুধুমাত্র আপনি যদি আমাদের কাছে কোর্স করতে ইন্টারেস্টেড হন, তাহলে দয়া করে এই ফর্মটা একটু সাবমিট করে দিবেন। তাহলে সেই অনুসারে আমরা কোর্স নিয়ে আসতে আমাদের জন্য হেল্পফুল হবে। টেকনিক্যাল চার্টে বর্তমানে এই কোম্পানিটা একটা লং টাইম বা লং টার্ম একটা রেজিস্ট্যান্স জোনে রয়েছে। তো এই জোনে আমরা একটু অ্যাকুমুলেট করতে দেখতে পাচ্ছি। সো এইখানে হয়তোবা আমরা কিছুদিন দেখলে হয়তোবা বুঝতে পারবো যে এইখান থেকে এই কোম্পানিটা কি উঠে যায় নাকি এই রেজিস্ট্যান্স জোন থেকে নেমে আ সে আবার নিচে থেকে সাপোর্ট নিয়ে আসে। এটা হয়তোবা আমরা দেখতে পাবো। আর দেন নেক্সট একটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। আমি আপাতত উপরের দিকে আলোচনা করতেছি। পরে আমি সাপোর্ট জোনের ব্যাপারে আসতেছি। তো নেক্সট রেজিস্ট্যান্স লেভেল এটা যদি এই স্টকটা যদি ৳২২২ বা ৳২৩ র উপরে যদি ক্লোজিং দিতে পারে তাহলে হয়তোবা তার জন্য নেক্সট যেই রেজিস্ট্যান্স লেভেল সেটা হবে ৳২৩১ বা ৳৩২ র আশেপাশে। তারপর এই জোনটাও যদি বা এই জোনের উপরেও যদি সে ক্লোজিং দিতে পারে তাহলে তার জন্য আরেকটা রেজিস্ট্যান্স রয়েছে ৳২৪৫ বা ৳৪৬ র আশেপাশে। তারপরে কিন্তু এই স্টকটার জন্য নেক্সট যদি আমরা রেজিস্ট্যান্স লেভেল চিন্তা করি, যেহেতু আসলে আমরা তার ইন্ট্রিনসিক ভ্যালু ৳৪১০ র মতো পেয়েছি। এজন্য আসলে অনেক উপরের দিকে আমরা দেখতে চাচ্ছি। লং টাইম এ চিন্তা করলে বা লং টার্ম এ চিন্তা করলে তখন হয়তোবা এই যে এই জোনটা হবে তার জন্য নেক্সট রেজিস্ট্যান্স জোন। তো যেটা ৳৩২০ র আশেপাশে রয়েছে। তো আপাতত যদি আমরা কাছাকাছি চিন্তা করি, এটা অবশ্যই আমি জাস্ট দেখালাম যে লং টার্ম এর জন্য যদি কেউ ইনভেস্ট করতে চায়, তার জন্য। সো এই যে লং টার্ম এ বা উইক চার্ট এ কিন্তু এই স্টকটার অবস্থানটা এইরকম অনেকটা। তো আমরা যদি ডে চার্ট এ দেখি, তো ডে চার্ট এ বর্তমানে একটা রেজিস্ট্যান্স লেভেলে রয়েছে। দেন যদি এইখান থেকে সে এই রেজিস্ট্যান্স থেকে যদি রিজেকশন পায়, রিজেকশন পেলে তার জন্য নেক্সট সাপোর্ট জোন হবে এইটা, যেটা ৳২৬০ থেকে শুরু। ৳২৬০ থেকে ৳২০৪ বা ৳৫ র মতো। সো ৳২০৫ থেকে ৳২৬০ টা আসলে তার জন্য ফার্স্ট সাপোর্ট জোন। আর নেক্সট সাপোর্ট জোনটা হলো ৳২০২ বা ৳২০১ থেকে ৳১৯৮। এটা তার জন্য নেক্সট সাপোর্ট জোন। তো ওভারঅল এই সাপোর্ট জোনও বেশ কয়েকবার এই সাপোর্ট জোনকে সে রেসপেক্ট করেছে। দেন এই সাপোর্ট জোনটাও সেম। আর যদি আমরা রেজিস্ট্যান্স জোনটা বলি, এই রেজিস্ট্যান্স জোন থেকে বেশ কয়েকবারই সে রিজেক্টেড হয়েছে। এটা আমরা দেখতে পাচ্ছি। আর দেন আসলে পরবর্তী যেই রেজিস্ট্যান্স জোনটা রয়েছে এইখান থেকেও সে বেশ কয়েকবার রিজেক্টেড হয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো মোটামুটি টেকনিক্যাল চার্টে এই হলো এই স্টকটার অবস্থান। আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন নেক্সট কি ধরনের ভিডিও আমাদের কাছ থেকে দেখতে চান। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।